সকলকে নিরাপদ আশ্রয় গ্রহণের জন্য বিশেষভাবে নির্দেশ দেওয়া যাচ্ছে। পায়রা থেকে 200 কিলোমিটার দক্ষিণে ঘূর্ণিঝড় রিমাল উপকূলে আঘাত হানতে পারে সন্ধ্যার পর, ঘন্টায় 120 কিলোমিটার বেগে। ঘূর্ণিঝড়ের প্রভাবে উপকূলে দমকা হাওয়া ও বৃষ্টি, তীর উপচে জোয়ারের পানি লোকালয়ে। ঘূর্ণিঝড় মোকাবিলায় সরকারি কর্মকর্তাদের প্রস্তুত থাকার নির্দেশ। উপকূলীয় এলাকায় আশ্রয় কেন্দ্রে যাননি বেশিরভাগ লোকজন। আমন্ত্রণ সমগ্র বাংলাদেশে, আপনাদের সঙ্গে আছি আমি সুমনা সিমি। এতক্ষণ জানাচ্ছিলাম শিরোনামগুলো, এবার জানাবো পুরো খবর। ঘূর্ণিঝড় রিমাল প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে, এর প্রভাবে উত্তাল রয়েছে সাগর। আবহাওয়া অধিদপ্তরের সবশেষ ব্রিফিংয়ে জানানো হয়, পায়রা সমুদ্র বন্দর থেকে 200 কিলোমিটার দক্ষিণে অবস্থান করছে রিমাল। প্রবল ঘূর্ণিঝড়টি আরও উত্তর দিকে অগ্রসর হয়ে আজ রাতেই মোংলার নিকট দিয়ে পশ্চিমবঙ্গ খেপুপাড়া দিয়ে অতিক্রম করতে পারে। এরই মধ্যে উপকূলীয় এলাকায় ঘূর্ণিঝড়ের প্রভাবে দমকা হাওয়া সহ বৃষ্টি হচ্ছে। ঘূর্ণিঝড় কেন্দ্রে 64 কিলোমিটারের মধ্যে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় 90 কিলোমিটার, যা ঝোড়ো হাওয়ার আকারে 120 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। পায়রা ও মোংলা সমুদ্র বন্দরে 10 নম্বর মহাবিপদ সংকেত ও কক্সবাজার ও চট্টগ্রাম বন্দরে 9 নম্বর মহাবিপদ সংকেত দেওয়া হয়েছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে খুলনা, সাতক্ষীরা, বরিশাল, পটুয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার সহ 16 উপকূলীয় জেলা ও এর আশপাশের দ্বীপ ও নিম্নাঞ্চলে 8 থেকে 12 ফুট উচ্চতার জলোচ্ছ্বাসের শঙ্কা রয়েছে। ভারী বৃষ্টির কারণে পার্বত্য অঞ্চলে পাহাড় ধসেরও শঙ্কা রয়েছে। দেশের উপকূলীয় বিভিন্ন জেলায় আছেন আমাদের সহকর্মীরা, তাদের কাছ থেকে সর্বশেষ তথ্য জানতে এবার চলে যাচ্ছি সহকর্মী অনিমেষ করের কাছে। ধন্যবাদ সিমি। বঙ্গোপসাগরের সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড় রিমাল এরই মধ্যে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে, যার প্রতিক্রিয়া এরই মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের উপকূলীয় জেলাগুলিতে পড়েছে। আমরা সেই খবর একটু জেনে আসি সরাসরি। আমাদের সহকর্মীদের সঙ্গে আমরা কথা বলবো। আমরা এরই মধ্যে দেখেছি যে ঘূর্ণিঝড়ের অগ্রভাগের আঘাতের প্রভাবে বাংলাদেশের উপকূলীয় জেলাতে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, ঝোড়ো হাওয়া হচ্ছে এবং এরই মধ্যে অনেক জায়গায় বাড়িঘরেও পানি ঢুকে গেছে এবং যে আশ্রয় কেন্দ্রগুলি তৈরি করা হয়েছে সেই আশ্রয় কেন্দ্রে সাধারণ মানুষকে নিয়ে যাবার জন্য প্রশাসন চেষ্টা করছে, তবে শেষ মুহূর্তে অনেকে যাবার জন্য এখনও অপেক্ষা করছে, কারণ এই সব এলাকার মানুষ ঝড় বৃষ্টির সঙ্গে এরই মধ্যে নানাভাবেই তারা কিন্তু পরিচিত এবং তারা একেবারেই দেয়ালে পিঠ থেকে না গেলে যেতে চায় না। আমরা সহকর্মী বনি ইবনে কামাল রয়েছেন আবহাওয়া অফিসে, ঢাকা আবহাওয়া অধিদপ্তরে, সেখান থেকে তার কাছ থেকে জেনে আসতে চাই আবহাওয়া অফিস সবশেষ বুলেটিনে কি বলেছে। বনি। অনিমেষ, কিছুক্ষণ আগেই আবহাওয়া অফিসের যে পরিচালক রয়েছেন তিনি আমাদের সাথে কথা বললেন এবং ব্রিফিং করলেন। তিনি জানাচ্ছিলেন যে এরই মধ্যে কিন্তু এই ঘূর্ণিঝড় যে অগ্রভাগ সেটা কিন্তু উপকূলে প্রবেশ করা শুরু করেছে, অর্থাৎ মোংলা, পায়রা সমুদ্র বন্দর, পাশাপাশি হচ্ছে পটুয়াখালী, এই যে উপকূলীয় এলাকাগুলো রয়েছে সেগুলোতে কিন্তু এর প্রভাব দেখা যাচ্ছে। এবং আপনি যেমনটি বলছিলেন যে এখনই কিন্তু আসলে বৃষ্টির দেখা মিলছে এবং ঝোড়ো হাওয়া রয়েছে। পাশাপাশি আমরা যদি আপনাকে একটু জানিয়ে রাখতে চাই, আবহাওয়া অফিস কিছু আগে একটা তথ্য দিল, সেটা হচ্ছে এমন যে এরই মধ্যে যেহেতু ঝোড়ো হাওয়া শুরু হয়ে গেছে সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি বা আমাদের কাছে যে তথ্য রয়েছে, পটুয়াখালীতে ঘন্টায় 72 কিলোমিটার বেগে কিন্তু বাতাস এরই মধ্যে বয়ে যাচ্ছে। আমরা যদি একটু বিশ্লেষণ করতে যাই তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই ঘূর্ণিঝড়ের যে উপরিভাগটা, অগ্রভাগটা, সেটা কিন্তু এখনো পুরোপুরি আসলে প্রবেশ করেনি বা প্রবেশ এখন একেবারেই শুরুর দিকে রয়েছে প্রবেশ করাটা। সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি পটুয়াখালীতে প্রায়
72 কিলোমিটার প্রতি ঘন্টায় বাতাস বয়ে যাচ্ছে, এটি কিন্তু আরো বাড়বে। এবং আবহাওয়া অফিস যেমনটি বলছিল যে এটাই 90 থেকে 120 কিলোমিটার প্রতি ঘন্টায় পর্যন্ত বাড়তে পারে, তেমন দিকেই কিন্তু এগিয়ে যাচ্ছে বা অগ্রসর হচ্ছে বলে আমরা দেখতে পাচ্ছি। পাশাপাশি এখন পর্যন্ত আমরা যে তথ্য পাচ্ছি সেটা বিশ্লেষণ করলে দেখা যায় যে পায়রা সমুদ্র বন্দর থেকে এই ঘূর্ণিঝড়টি এখনো 170 থেকে 180 কিলোমিটার দূরত্বে কিন্তু রয়েছে এবং এটির প্রভাব এরই মধ্যে শুরু হয়ে গিয়েছে। আমরা জানার চেষ্টা করছিলাম আসলে মূল যে কেন্দ্রটি রয়েছে সেটা কখন আঘাত হানতে পারে। আবহাওয়া অফিসের যে পরিচালক রয়েছেন তিনি আমাদেরকে বলছিলেন এই মূল যে কেন্দ্রটি রয়েছে সেই মূল কেন্দ্রটি সন্ধ্যা 6টার পর থেকে মোংলা এবং খেপুপাড়া এই দুটো জায়গার মাঝ দিয়ে কিন্তু এটি অতিক্রম করবে এবং সেটা অতিক্রম করার ক্ষেত্রে এই যে আশেপাশের যে উপকূলীয় এলাকাগুলো রয়েছে সেগুলোতে 8 থেকে 12 ফুট পর্যন্ত জলোচ্ছ্বাসের সংখ্যা রয়েছে। পাশাপাশি এই সময় ভারী বৃষ্টি হবে এবং এখন পর্যন্ত যেটা দেখা যাচ্ছে যখন এই ঘূর্ণিঝড়টি অতিক্রম শুরু করবে এটি কিন্তু ক্রমশ দুর্বল হয়ে পড়বে এবং এই দুর্বল হয়ে এটি এক সময় স্থলচাপে পরিণত হবে এবং সেই স্থলচাপের যে গতিপথটা এখন দেখা যাচ্ছে সেটা কিন্তু দেখতে পাচ্ছি আমরা খুলনা বেল্ট হয়ে ঢাকার দিকে অগ্রসরমান হবে। অর্থাৎ সেক্ষেত্রে বলা যায় যে আগামীকালকে ঢাকায় ভারী বৃষ্টিপাতের সংখ্যা কিন্তু রয়েছে। এছাড়া সারা দেশেও কিন্তু ভারী বৃষ্টিপাত হবে এবং আবহাওয়া অফিস থেকে বলছে এখন পর্যন্ত যে পরিস্থিতি দেখা যাচ্ছে সেক্ষেত্রে খুলনা, পটুয়াখালী, বরিশাল, চট্টগ্রামের যে পাহাড়ি অঞ্চলগুলো আছে সেই জায়গাগুলো এবং সিলেট, ময়মনসিংহ এই জায়গাগুলোতে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে এবং সেক্ষেত্রে পাহাড়ি অঞ্চলে ভূমিধসের কথাও কিন্তু বলছে আবহাওয়া অফিস। অনিমেষ, আরেকটি বিষয় একটু জানতে চাই যে এই ঘূর্ণিঝড় আজকে আপনি বলছিলেন যে সন্ধ্যা 6টা থেকে এর অগ্রভাগ আঘাত হানতে পারে এবং সেটি হয়তো 12টা নাগাদ পর্যন্ত মূল তাণ্ডবটি চলতে পারে। উপকূলীয় জেলাগুলির মধ্যে কোন কোন জায়গায় সবচেয়ে বেশি ভয়াবহতা হবার আশঙ্কা রয়েছে? এখন পর্যন্ত আমাদেরকে যে তথ্য দিচ্ছে সেটা কিন্তু বলছে উপকূলীয় এলাকার বিশেষ করে পটুয়াখালী, খেপুপাড়ার যে এলাকা বা মোংলা সেই জায়গাগুলোতেই কিন্তু আসলে খুব বেশি যে প্রভাব সেটা দেখা যাবে এবং এর প্রভাব পড়বে প্রায় 14টি জেলায়, সেরকমটাই কিন্তু বলছে। এখন পর্যন্ত এই যে ঘূর্ণিঝড়টি যেটি আসলে সন্ধ্যা 6টায় মূল যে কেন্দ্রটি রয়েছে সেটা যখন অতিক্রম করবে, আপনি জানেন অনিমেষ যখন কেন্দ্র অতিক্রম করে তখন যেমন ঝোড়ো হাওয়া থেকে ভারী বৃষ্টিপাত হয়, পাশাপাশি যেহেতু এটা যতক্ষণ পর্যন্ত পানির সংস্পর্শে বা সমুদ্র পৃষ্ঠের সংস্পর্শে থাকবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটি শক্তিশালী থাকে। অর্থাৎ পুরোপুরি যখন ভূমিতে উঠবে বা স্থলভাগে উঠে যখন এটি খুলনার যে মোংলা বা খেপুপাড়া থেকে স্থলভাগ হয়ে আর একটু সামনের দিকে অগ্রসরমান হবে তখন কিন্তু এটি দুর্বল হতে শুরু করবে। এর আগ পর্যন্ত এটি আসলে পুরো শক্তি নেই আঘাত হানতে যাচ্ছে এবং এখন পর্যন্ত আমরা যতগুলো ঘূর্ণিঝড়, আমরা বেশ কয়েকটি ঘূর্ণিঝড় নিয়েও আবহাওয়া অফিসের সঙ্গে কথা বলার চেষ্টা করেছি, তারা আমাদেরকে বলছেন এই ঘূর্ণিঝড়টি আমরা যদি ভয়াবহতা বিশ্লেষণ করতে চাই বা একটা ধারণা নিতে চাই সেক্ষেত্রে ঘূর্ণিঝড় আইলার সাথে এটা আসলে তুলনা করা যেতে পারে। আপনার নিশ্চয়ই মনে আছে ঘূর্ণিঝড় আইলার সময় আসলে তাণ্ডবটা কতটা ভয়াবহ ছিল। এবার যেহেতু সরাসরি একদম বাংলাদেশের উপকূল দিয়েই এই ঘূর্ণিঝড়ের কেন্দ্রটি অতিক্রম করতে যাচ্ছে সেক্ষেত্রে বোঝাই যাচ্ছে যে আসলে কতটা ভয়াবহ হতে পারে এই ঘূর্ণিঝড়। তখন বলা হচ্ছে কি 90 থেকে 120 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাবে। অনিমেষ, এখন পর্যন্ত এই যে কেন্দ্রের যে 64 কিলোমিটার এর ভেতরে 90 থেকে 100-110 পর্যন্ত বাতাসের গতিবেগ মেজারমেন্ট করা যাচ্ছে। এখন যখন এই ঘূর্ণিঝড়টা আরো অগ্রসরমান হবে এবং এটি যখন উপকূলে ওঠার আগ পর্যন্ত সমুদ্রে থাকা পর্যন্ত কিন্তু এর শক্তির অবক্ষয় হয় না বা শক্তির ক্ষয় হয় না, সেই ক্ষেত্রে এটি পূর্ণ মাত্রায় আঘাত হানবে। যেহেতু এটি 12 কিলোমিটার বেগে এখন পর্যন্ত এগিয়ে আসছে সেই ক্ষেত্রে এটার গতিবেগ 120 কিলোমিটার পর্যন্ত উঠতে পারে। এটা পুরোপুরি এখনই আসলে বলার সুযোগ নেই যে এটা 120 কিলোমিটার বেগে আঘাত হানবে অথবা 90 কিলোমিটার, এই রেঞ্জের ভেতরে থাকবে আঘাত হানার সময় বাতাসের গতিবেগ। বনি ইবনে কামাল, আপনাকে অনেক ধন্যবাদ। পরবর্তীতে নিশ্চয়ই আবহাওয়া বুলেটিনে আবার যখন তারা আপডেট দেবে তখন আপনার কাছ থেকে আমরা আরও বিস্তারিত তথ্য জানতে পারবো। সিমি, আমরা বনি ইবনে কামালের কাছ থেকে জানছিলাম আবহাওয়ার সবশেষ খবর। আবারও চলে যেতে চাই ঘূর্ণিঝড়ের আরও খবর আছে আমার কাছে, সেগুলি জানিয়ে দিচ্ছি এ পর্যায়ে অনিমেষ। ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে দেশের উপকূলীয় এলাকার কোথাও কোথাও বৃষ্টি হচ্ছে, বইছে দমকা হাওয়া। নদীতে স্বাভাবিকের চেয়ে বেশি উচ্চতায় জোয়ারের পানি প্রবাহিত হচ্ছে। উপকূলবাসীকে সতর্ক করতে বিভিন্ন জেলায় চলছে মাইকিং। বরগুনায় থেমে থেমে হালকা ও মাঝারি বৃষ্টি হচ্ছে, তলিয়ে গেছে বড়ইতলা ফেরিঘাটের গ্যাংওয়ে। ঝালকাঠির সুগন্ধা ও বিষখালী নদীর পানি স্বাভাবিকের চেয়ে বেড়ে 2 থেকে 2.5 ফুট উচ্চতায় প্রবাহিত হচ্ছে। এতে জেলার নিম্নাঞ্চলে পানি প্রবেশ করেছে। ভোলার ঢালচর,
চর নিজাম ও কাজির চর সহ নিচু এলাকা পানিতে তলিয়ে গেছে। সাতক্ষীরায় গুড়ি গুড়ি বৃষ্টি ও দমকা হাওয়া বইছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর উত্তাল রয়েছে। চট্টগ্রামের উপকূলীয় উপজেলা সন্দ্বীপ, বানোয়ারা, বাঁশখালী, মিরসরাই, সীতাকুণ্ড ও কর্ণফুলী উপজেলার নির্বাহী কর্মকর্তাদের বিশেষভাবে প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া নগরীতে পাহাড়ের পাদদেশে বসবাসকারীদের সরে যেতে নির্দেশনা দেওয়া হয়েছে। এদিকে ঘূর্ণিঝড়ের প্রভাবে বরিশাল, চাঁদপুর, লক্ষ্মীপুর সহ সব নৌ রুটে যান চলাচল বন্ধ রয়েছে। প্রবল ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে বৈরী আবহাওয়ায় সকাল থেকে কক্সবাজার বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা বন্ধ রয়েছে। দুপুর 12টা থেকে বন্ধ আছে ঢাকা শাহজালাল থেকে কলকাতাগামী বিমান, চট্টগ্রাম শাহ আমানত, যশোর, বরিশাল বিমানবন্দরের কার্যক্রম। আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হলে আবারও ফ্লাইট চালু করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তবে চট্টগ্রামের শাহ আমানতে রাত 8টা থেকে পুনরায় ফ্লাইট ওঠানামা করবে বলে জানানো হয়েছে। যদিও আবহাওয়ার পরিস্থিতি দেখে এ সময় বাড়ানো হতে পারে। এ বিষয়ে স্ব এয়ারলাইন্সগুলো যাত্রীদের সাথে আলোচনার মাধ্যমে ব্যবস্থা নিয়েছে। ঘূর্ণিঝড় রিমালের কারণে পায়রা ও মোংলা সমুদ্র বন্দরে 10 নম্বর মহাবিপদ সংকেত ও চট্টগ্রাম ও কক্সবাজারে 9 নম্বর মহাবিপদ সংকেত জারি করা হয়েছে। বন্দরে জারি করা হয়েছে সর্বোচ্চ সতর্কতা অ্যালার্ট 4। সতর্কতার অংশ হিসেবে গতকাল রাত থেকে বন্দরের বহির্নোঙর ও জেটিতে পণ্য ওঠানামা বন্ধ করা হয়েছে। এছাড়া বন্দরের কি গ্যান্ট্রি ক্রেন, পন্টুন সহ বিভিন্ন যন্ত্রপাতি নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ছোটখাটো যন্ত্রপাতিগুলোকে এক স্থানে জড়ো করে নিরাপদে রাখা হয়েছে। বিভিন্ন তথ্য সমন্বয়ে চট্টগ্রাম বন্দরে 4টি ও মোংলা বন্দরে একটি কন্ট্রোল রুম চালু করা হয়েছে। বহির্নোঙরে অবস্থানকারী বড় বড় জাহাজগুলোকে আরও গভীর সাগরে গিয়ে নিরাপদে থাকা এবং বন্দরের সাথে সার্বক্ষণিক যোগাযোগ ও প্রয়োজনীয় নির্দেশনা অনুসরণের নির্দেশ দেওয়া হয়েছে। ঘূর্ণিঝড়ের ব্যাপারে সর্বোচ্চ সতর্কতামূলক ব্যবস্থা আমরা গ্রহণ করেছি। আমরা আমাদের যে স্থাপনাগুলো আছে, বিশেষ করে আমাদের ইকুইপমেন্টগুলো, সেগুলোকে আমরা খুব হাইলি সিকিউর করেছি। এগুলো গ্রুপিং করে এগুলোকে বেঁধে রাখা হয়েছে যাতে বাতাসে এগুলো ক্ষতি করতে না পারে। এছাড়া আমাদের কন্টেনার হ্যান্ডলিং আমরা বন্ধ রেখেছি। ঘূর্ণিঝড় রিয়ালের বিষয়ে আরও জানাতে এবার সাতক্ষীরা, বরগুনা ও চট্টগ্রাম থেকে যোগ দিয়েছেন সহকর্মীরা। শুরুতেই চলে আছে সাতক্ষীরায়, সেখান থেকে যোগ দিয়েছেন সহকর্মী আবুল কাশেম। আবুল কাশেম, ঝড়ের অগ্রভাগ প্রবেশ করতে শুরু করেছে এমনটি বলা হচ্ছে, আবহাওয়া অফিস বলছে। এখন যদিও ভাটা চলছে, একটু জানতে চাই খোলপেটুয়া নদীর পানি বৃদ্ধি পেয়েছে কিনা, সার্বিক পরিস্থিতি আপনি কেমন দেখছেন? যে দুঃখিত, আপনি যেটা বলছিলেন যে খোলপিটোয়া এখান থেকে 1 কিলোমিটার দূরে সেটি হচ্ছে, সেখানে আমাদের আরেক প্রতিবেদক রয়েছেন, তিনি সেটা কভার করছেন। আমি রয়েছি কপোতক্ষ নদের তীরে। আপনি জানেন যে সাতক্ষীরার সবচেয়ে বড় দুটো নদী, একটা হচ্ছে খোলপিটোয়া এবং একটা হচ্ছে কপোতক্ষ। এই কপোতক্ষ পাড়েই আমি এখান অবস্থান করছি। কপোতক্ষ পাড়ের অবস্থা ভয়াবহ। যদি আপনাকে বলি তাহলে আমরা একটু আগে যখন এই পাড় দিয়ে আসছিলাম তখন দেখেছি যে একেবারে ভাটার সময়, সেই ভাটার সময় 5 থেকে 6 ফিট বা 4 থেকে 5 ফিট উচ্চতায় পানি কিন্তু প্রবাহিত হচ্ছে, জলোচ্ছ্বাস হচ্ছে। এবং একটু আগে আমি যেটা দেখলাম বা স্থানীয় লোকজন যেটা বলছে যে সেখানে বেড়িবাঁধ ভাঙন শুরু করেছে। বিশেষ করে যে টেকসই একটি বেড়িবাঁধ এখানে সেনাবাহিনীর তত্ত্বাবধানে নির্মিত হয়েছিল, সেই সেনাবাহিনীর তত্ত্বাবধানে যে টেকসই বেড়িবাঁধ নির্মিত হয়েছিল জেলেখালি প্রায় 1 কিলোমিটারের মতো, সেইখান থেকে আরম্ভ করে সুভদ্রাকাটি, চাকলা পর্যন্ত প্রায় 10 কিলোমিটার। এই 10 কিলোমিটার টেকসই বেড়িবাঁধ নির্মাণ না হলে, যেনতেনভাবে কাজ করলে এটি আবারও একই অবস্থায় রূপান্তরিত হবে। আপনি জানেন যে কিছুদিন আগেও অবস্থা ভয়াবহ এবং যে জলোচ্ছ্বাসের আশঙ্কা করা হচ্ছে সেটির কিন্তু আলামত দেখা যাচ্ছে। সেক্ষেত্রে একটু জানতে চাই যে ক্ষয়ক্ষতির কেমন আশঙ্কা করা হচ্ছে, যদি জোয়ারে ঝড়টি আঘাত হানে সেক্ষেত্রে কি হবে? জি, এখান থেকে যদি যে অবস্থা আছে, আমি জানতে পেরেছি যে বিশেষ করে আবহাওয়া অফিস থেকে জানতে পেরেছি যে রাত 11টার পরে এখানে মূলত জোয়ার শুরু হবে। তো জোয়ার শুরু হইলে পরে সেখানে যদি 5 থেকে 7 ফিট উচ্চতায় প্রবাহিত হয়, তো এই প্লাবিত হবে। আমরা অন্যান্য সময় যেটা দেখেছিলাম আমফান, ফণী সহ অন্যান্য বড় বড় দুর্যোগের সময়, সেক্ষেত্রে 6 মাস থেকে 1 বছর পর্যন্ত জলবদ্ধতার শিকার ছিল। এবং আপনি জানেন যে এই বিশেষ করে ঘূর্ণিঝড়ে সাতক্ষীরায় যে ক্ষতিটা এখন মুখোমুখি হতে যাচ্ছে সেটি হলো আমের ক্ষতি। এবং আমের ক্ষতি 50,000 মেট্রিক টনের আমের মধ্যে
মাত্র 25 থেকে 30,000 মেট্রিক টন আম আহরিত হয়েছে এবং আর 20,000 থেকে 25,000 মেট্রিক টন আম কিন্তু ল্যাংড়া এবং যে আম্রপালি সেই আম গাছে রয়েছে। সুতরাং একটা ভয়াবহ ক্ষতির আশঙ্কা তো করা হচ্ছে। সবচেয়ে বড় ক্ষতি হবে এই অঞ্চলে। আপনি জানেন যে বিশেষ করে আমি যেখানে দাঁড়িয়ে আছি প্রতাপনগর এলাকায়, এই প্রতাপনগর এলাকায় ঘেরের পর ঘের, হেক্টরের পর হেক্টর জমি, সেখানে ঘের ক্ষতিগ্রস্ত হবে এবং এই ঘের ক্ষতিগ্রস্ত হলে আমরা যেমনটা দেখেছিলাম ফণী, আমফান সহ ইয়াতে এখান থেকে 150 থেকে 200 কোটি টাকার সম্পদ ক্ষতি হয়েছিল। ধারণা করছে সবাই যে বিশেষ করে আম হয়েছিল এবং ধারণা করছে সবাই যে বিশেষ করে আম এবং শুধু আমই ক্ষতিগ্রস্ত হবে 1 থেকে 150 কোটি টাকা এবং এই মাছ ক্ষতিগ্রস্ত হবে 1 থেকে 150 কোটি টাকা। কারণ আপনি জানেন যে এখন এই জলাবদ্ধতা যদি বিশেষ করে এই কপোতাক্ষের বেড়িবাঁধ এই 10 কিলোমিটার ভেঙে যায় তাহলে এই বিস্তীর্ণ এলাকা ব্যাপী বিশেষ করে কালীগঞ্জ এবং শ্যামনগর এবং আহারশনী এই 3 উপজেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হবে। কাশেম থাকুন আমাদের সাথে। এবার চলে যেতে চাই চট্টগ্রামে, সেখান থেকে যোগ দিয়েছেন আমাদের আরেক সহকর্মী আলমগীর সবুজ। সবুজ, আবহাওয়ার সর্বশেষ বার্তায় যেটি বলা হয়েছে যে 6টা থেকে 11টার মধ্যে এটি খেপুপাড়া অতিক্রম করবে। আমি জানতে চাই আবহাওয়া এই মুহূর্তে কি পরিবর্তন আপনি দেখতে পাচ্ছেন? সাগরের পানির উচ্চতা কি বৃদ্ধি পেয়েছে কিনা? আমরা জানি এয়ারপোর্ট বন্ধ রয়েছে, ভূমিধসের আশঙ্কা করা হচ্ছে। সব মিলিয়ে বলবেন পরিস্থিতি কোন দিকে যাচ্ছে? দুপুরের পর থেকে চট্টগ্রামে বৃষ্টি শুরু হয়েছে রিমালের প্রভাবে এবং বৃষ্টিটা তীব্রতা বাড়ছে এবং আপনি দেখছেন যেটা বলছেন সাগরের পানির উচ্চতা কিছুটা বেড়েছে এবং সাগর কিছুটা উত্তাল আসলে দেখা যাচ্ছে। তবে এখন পর্যন্ত আসলে যেটা বলা হচ্ছে যে চট্টগ্রামে যাদেরকে আশ্রয়কেন্দ্রে চলে যাওয়ার জন্য যে অনুরোধ করা হচ্ছে, যারা উপকূলীয় এলাকায় যাদের অবস্থান, আমরা খবর নিয়ে দেখেছি তাদের আসলে কেউ এখন আশ্রয়কেন্দ্রে যায়নি এবং তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করে তারা আশ্রয়কেন্দ্রে যাবেন এমনটা বলছেন। অন্যদিকে জেলা প্রশাসনের তরফ থেকে চট্টগ্রামে ঘূর্ণিঝড়কে মোকাবেলার জন্য প্রায় 800 শতাধিক বিদ্যালয় সহ বিভিন্ন আশ্রয়কেন্দ্র তারা প্রস্তুত রেখেছে। পাশাপাশি খাবার, স্যালাইড এবং ট্যাবলেট সহ যা যা প্রয়োজনীয় যা কিছু আছে সবকিছু তারা মজুত রেখেছে বলে আমাদেরকে জানিয়েছে। এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এই যে আয়োজন আশ্রয়কেন্দ্র প্রস্তুত করা, তারা কি গিয়েছেন কিনা আশ্রয়কেন্দ্রে? আশ্রয়কেন্দ্রে আসলে কেউ যায়নি, এখন পর্যন্ত কেউ যায়নি এবং যেটা হয় সবসময় তারা যারা উপকূলবর্তী এলাকায় থাকেন তারা সবসময় তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করে আশ্রয়কেন্দ্রে যায় এবং এবারও সেটাই হয়েছে। এবং অন্যদিকে আপনি যে প্রশ্নটা করেছেন, যেহেতু চট্টগ্রামে পাহাড় ধসের একটা আশঙ্কা থাকে অতি বৃষ্টির কারণে, পাহাড় গতকাল থেকে আমরা দেখি জেলা প্রশাসন এবং স্থানীয় প্রশাসন যারা আছে তারা পাহাড়ের পাদদেশে যারা বসবাসকারী তাদেরকে সরে যাওয়ার জন্য মাইকিং করছে এবং নানাভাবে সচেতন করে তুলছে। একটু আগে আমি দেখে এসেছি সেখানে আসলে কেউ আসলে পাহাড়ের পাদদেশ থেকে সরে যায়নি এবং স্থানীয় প্রশাসন তারা বলছেন তারা প্রয়োজনে তারা বল প্রয়োগ করবেন বলে আমাদেরকে জানিয়েছেন। অন্যদিকে আপনার বঙ্গবন্ধু টানেল যেটা খুব গুরুত্বপূর্ণ, সেটা আজকে সন্ধ্যা কে বন্ধ রাখার তারা ঘোষণা দিচ্ছে। তারা বলছেন যাতে কোনো ধরনের দুর্যোগময় পরিস্থিতিতে যাতে কোনো বন্ধ রাখা হয়েছে। সবুজ, থাকুন আমাদের সাথে। এবার চলে যেতে চাই বরগুনায়, সেখান থেকে যোগ দিয়েছেন আমাদের আরেক সহকর্মী আরিফ হোসেন। আরিফ হোসেন, থেমে থেমে হালকা ও মাঝারি বৃষ্টি হচ্ছিল বরগুনায়, এখন কি অবস্থা? ফেরিঘাটের গ্যাংওয়ে ডুবে গেছে, অনেক এলাকায় এরই মধ্যে প্লাবিত হয়েছে আমরা জানতে পেরেছি। নতুন নতুন কোনো এলাকা প্লাবিত হয়েছে কিনা বা পানি প্রবেশ করেছে কিনা এলাকায়? আসলে আপনি জানিয়ে রাখি, আসলে সকাল 9টা নাগাদ নদীতে জোয়ার এসেছে এবং সেই জোয়ারের সাথে ঘূর্ণিঝড়ের যে প্রভাব, দুইটা প্রভাব মিলে আসলে নদীর পানিটা বৃদ্ধি পেয়েছে, যেটা আসলে পায়রা, বিষখালী এবং বলেশ্বর নদীতে যেটা 30 সেন্টিমিটার বিপদসীমার 30 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আসলে এখন কিছুটা পানি নেমে গিয়েছে যেহেতু ভাটার সময় চলছে, তো এইসব কারণে কিছুটা কমে যাচ্ছে। তবে এখন যেই 2টা থেকে এখন 4টা পর্যন্ত, তো এই সময়ে যেই পরিমাণ পানি কমার কথা সেই পরিমাণ পানি কমছে না। তো সেক্ষেত্রে একটা ঝুঁকি কিন্তু রয়ে গেছে। কিন্তু এই উপকূলের যে বেশ কিছু সাইক্লোন সেন্টার যেগুলো রয়েছে, আসলে সেই সাইক্লোন সেন্টার গুলো কিন্তু প্রস্তুত রাখা হয়েছে এবং বিভিন্ন প্রশাসনের পক্ষ থেকে আসলে সাইক্লোন সেন্টার গুলো ঘুরে ঘুরে পর্যবেক্ষণ করছে, কিন্তু আশ্রয় প্রার্থীরা মূলত আসছে না। তবে কিছু কিছু এখানকার যে ভলান্টিয়ার কর্মীরা রয়েছে, যে
ভলান্টিয়ার কর্মীরা, রেড ক্রিসেন্টের কর্মীরা রয়েছে, এবং তারা আসলে বাড়ি বাড়ি গিয়ে স্থানীয় ঝুঁকিপূর্ণ যেসব অঞ্চলের মানুষগুলো রয়েছে এবং তাদেরকে আশ্রয় কেন্দ্রে নিয়ে আসছে। আপনি যেমনটা দেখছিলেন, আসলে আমি অনেক আসলে স্বেচ্ছাসেবকদের আসলে আমরা দেখেছি যে তারা আসলে কিছু বয়স্ক মানুষদের আসলে তারা আসলে কোলে করেও নিয়ে আসছে, আমরা এমনটাও আসলে দেখতে পেরেছি। কিন্তু আসলে এখানকার যে সাধারণ মানুষ আছে তাদের মধ্যে আসলে যে আশ্রয় কেন্দ্রে যেতে হবে, ঘূর্ণিঝড়ের যে ব্যাপকতা, যে ক্ষয়ক্ষতি হবে আসলে সেটার জন্য যে আশ্রয় কেন্দ্রে যেতে হবে, আসলে এই ধরনের তাদের ভিতরে যে স্পৃহাটা সেটা নেই। তাই এটা না থাকার মূল কারণটা হলো মূলত যে তাদের যে গবাদি পশু পাখি রয়েছে, তাদের যে বাসা বাড়িতে যে দ্রব্য সামগ্রী রয়েছে সেগুলো মূলত ছেড়ে আসলে ওনারা আসতে চাচ্ছেন না, যে কারণে মূলত ওনারা আসছে না। তো এই ছিল আসলে বরগুনা থেকে সর্বশেষ। ঘূর্ণিঝড় রিমালের প্রভাব নিয়ে সারা দেশ থেকে কথা হচ্ছিল আমাদের সহকর্মীদের সাথে। ঘূর্ণিঝড় রিমালের প্রভাব নিয়ে জানাতে নোয়াখালী ও লক্ষ্মীপুর থেকে এবার যোগ দিয়েছেন সহকর্মীরা। শুরুতেই চলে যাচ্ছি নোয়াখালীতে, সেখান থেকে যোগ দিয়েছেন সহকর্মী আবু নাসের। আবু নাসের, বলবেন যে নোয়াখালীতে কতটি আশ্রয় কেন্দ্র প্রস্তুত করা হয়েছে, আর ঝুঁকিপূর্ণ এলাকা থেকে মানুষজনকে আশ্রয় কেন্দ্রে নেয়ার যে অগ্রগতি সেটি কতখানি চ্যালেঞ্জিং? আমি এখন আছি নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়ার বয়াতচরে, অর্থাৎ এটিকে চতলার ঘাট এলাকা বলে। হাতিয়ার বয়াতচরের এই চতলার ঘাটে আমি যদি একটু দেখাই, এখন কিন্তু স্বাভাবিকের চাইতে অন্তত 5 থেকে 6 ফুট বেশি উচ্চতায় জোয়ারের পানি লোকালয়ে প্রবেশ করছে, এবং এই পাশে দেখা যাচ্ছে মসজিদ থেকে শুরু করে বিভিন্ন ঘর বাড়ি ফসলি জমি সব পানির নিচে তলিয়ে গেছে। তো এখানকার মানুষের মধ্যে এখন নানা ধরনের উদ্বেগ উৎকণ্ঠা কাজ করছে। যদিও এ পর্যন্ত 450-র মতো আশ্রয় কেন্দ্র প্রস্তুত করা হলো, এখনো কোনো আশ্রয় কেন্দ্রে লোকজন গেছে বলে আমরা সরেজমিনে দেখতে পাইনি। সরকারিভাবে কিছু আশ্রয় কেন্দ্রে লোকজন গেছে জানালেও আমরা যেসব আশ্রয় কেন্দ্র পরিদর্শন করেছি সেখানে কোনো লোকজনকে দেখা যায়নি। এ বিষয়ে স্থানীয় লোকজনের সাথে কথা হয়েছে, তাদের বক্তব্য হচ্ছে তারা শেষ অবধি দেখতে চান আসলে কি হয়, এবং তাদের গবাদি পশু সহ যে সব সম্পদ রয়েছে সেটিকে রেখে তারা আসলে বাড়ি থেকে আশ্রয় কেন্দ্রে যেতে চান না। অন্যদিকে প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে যে কোনো মূল্যে দুর্যোগ কবলিত এলাকার লোকজনকে, অর্থাৎ ঝুঁকিপূর্ণ এলাকার লোকজনকে আশ্রয় কেন্দ্রে নিয়ে আসা হবে, প্রয়োজনে বল প্রয়োগ করে তাদেরকে আশ্রয় কেন্দ্রে নিয়ে আসা হবে। একটু আগে অর্থাৎ সকালের দিকে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসক এসব এলাকা পরিদর্শন করেছেন। তারা স্থানীয় জনপ্রতিনিধিদেরকে যে কোনো মূল্যে ঝুঁকিপূর্ণ এলাকার লোকজনকে আশ্রয় কেন্দ্রে নিয়ে যাওয়ার জন্য নির্দেশ দিয়েছেন। আপনি থাকুন আমাদের সাথে। এবার চলে যেতে চাই লক্ষ্মীপুরের, সেখান থেকে যোগ দিয়েছেন আমাদের আরেক সহকর্মী আব্বাস হোসেন। অন্যান্য এলাকায় আশ্রয় কেন্দ্রে না যাওয়ার যে একটা অনীহা আমরা দেখেছি, লক্ষ্মীপুরে কিন্তু ঠিক উল্টো চিত্র আমরা দেখেছি, অনেকেই আশ্রয় কেন্দ্রে গেছেন। সেক্ষেত্রে আশ্রয় কেন্দ্রগুলোতে কি ধরনের ব্যবস্থা রাখা হয়েছে একটু জানতে চাই। আমাদের এখানে 189টি আশ্রয় কেন্দ্র কিন্তু প্রস্তুত রাখা হয়েছে। ইতিমধ্যে মজুচৌধুরী ঘাটে যে পাশে যে আশ্রয় কেন্দ্র রয়েছে সেখানে প্রায় শতাধিক ব্যক্তি আশ্রয় কেন্দ্র নিয়েছে। তবে গতকাল শনিবার বিকেল থেকে লক্ষ্মীপুর, ভোলা, বরিশাল মজুচৌধুরী ঘাটে যে নৌ রোড রয়েছে সেখানে কিন্তু লঞ্চ বা ফেরি বা সিটাক সকল ধরনের লঞ্চ যে নৌযান চলাচল কারণে বন্ধ রাখার কারণে কিন্তু আমরা দেখেছি ঘাটে আটকা পড়েছে কয়েকশো যাত্রী। তারা এখানে গতকাল থেকে এখন পর্যন্ত আটকা পড়েছে। কিন্তু এখানে যে প্রশাসনের পক্ষ থেকে যে উদ্যোগের কথা বলা হয়েছে বা যে এখানে যে নৌ পুলিশ রয়েছে, আমরা দেখেছি মজুচৌধুরী ঘাটের এখানে যিনি দায়িত্বে রয়েছেন জাহাঙ্গীর আলম, তিনি আমাদেরকে জানিয়েছেন ইতিমধ্যে তারা যে আশ্রয় কেন্দ্রগুলো রয়েছে সেখানে এই যারা এখানে ঘাটে আটকা পড়েছে তাদেরকে সেই আশ্রয় কেন্দ্রের ব্যবস্থা করা নেওয়া হচ্ছে। পাশাপাশি এখানে তাদের জন্য যে খাওয়া দাওয়ার ব্যবস্থা তারা করা, যে প্রশাসনের পক্ষ থেকে যেটি বলা হয়েছে সেটি করা হচ্ছে। কিন্তু আমরা এখানে জেলা প্রশাসক যে সুরাইয়া জাহান আমাদেরকে জানিয়েছেন ইতিমধ্যে 20 লাখ যে টাকা নগদ বরাদ্দ দেওয়া হয়েছে, 450 মেট্রিক টন যে চাল বরাদ্দ দেওয়া হয়েছে। এর বাইরে কিন্তু শুকনো খাবার রাখা হয়েছে। অর্থাৎ এখানে যে দ্বীপ চরগুলো রয়েছে, চর মেঘা, চর আবদুল্লাহ, চর গজারিয়া, বয়সচর, তেলিচর, এইসব চরাঞ্চল থেকে ইতিমধ্যেই যে প্রশাসনের উদ্যোগে কোস্টগার্ড রয়েছে, নৌ পুলিশ রয়েছে বা স্থানীয় যে প্রশাসন রয়েছে, স্থানীয় জনপ্রতিনিধির উদ্যোগে এখানকার লোকদেরকে সরিয়ে নেওয়া হচ্ছে, অর্থাৎ আশ্রয় কেন্দ্রগুলোতে নেওয়া হচ্ছে। কিন্তু আমরা যেটা দেখেছি পাশাপাশি সিভিল সার্জনের পক্ষ থেকে এখানে 66টি মেডিকেল টিম গঠন করা হয়েছে, যেন দুর্যোগের পরে যেন তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া যায় সেই ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে। পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। নোয়াখালী ও লক্ষ্মীপুর থেকে রিমালের প্রভাব নিয়ে জানাচ্ছিলেন আমাদের
সহকর্মীরা। ঘূর্ণিঝড় পরিস্থিতি নিয়ে খুলনার কয়রা থেকে যোগ দিয়েছেন সহকর্মী মোহাম্মদ ওমর ফারুক। ওমর, একটু বলবেন যে ঝুঁকিপূর্ণ বাঁধগুলো কি মেরামত করা হয়েছে কিনা? কারণ সিডর আইলার সময়ে আমরা দেখেছিলাম যে বেড়িবাঁধ ভেঙে কিন্তু সবচেয়ে বেশি এলাকা প্লাবিত হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে, বিশেষ করে কয়রা, পাইকগাছা এবং দাকব। এবার পরিস্থিতি কি? দেখুন, ঘূর্ণিঝড় যে জায়গাটিতে রয়েছে সেই জায়গাটিতে কিন্তু আমরা একটু দেখানোর চেষ্টা করি। জায়গাটি কিন্তু পুরো বেড়িবাঁধ, এই বেড়িবাঁধের যে অবস্থা সেটি কিন্তু খুবই খারাপ অবস্থায় রয়েছে এবং যে কোনো মুহূর্তে কিন্তু যদি যে পানির উচ্চতা বাড়ে তাহলে কিন্তু এই বেড়িবাঁধের উপর দিয়ে পানি যাওয়ার একটি সম্ভাবনা রয়েছে। আমি আপনাদের একটু তথ্য জানিয়ে রাখি যে এই যে জোয়ার শুরু হয়েছে সেই সকাল 10টার দিকে, কিন্তু সেই জোয়ার এখনও কিন্তু পানি নামেনি। একটু পরে কিন্তু আবার নতুন করে জোয়ার আসার একটি সম্ভাবনা রয়েছে। সেই জায়গা থেকে যদি বলি, সেই জোয়ার আসলে কিন্তু এই বেড়িবাঁধের উপর দিয়ে পানি যাওয়ার একটি সম্ভাবনা রয়েছে। আমরা এখানে যারা স্থানীয় রয়েছে তাদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে যে বিষয়টি জানিয়েছে যে এই বেড়িবাঁধ কিন্তু এই পর্যন্ত 10 থেকে 12 বার ভেঙেছে এবং তারা কিন্তু বারবার স্থানীয় যারা আছেন তাদেরকে, যারা প্রতিনিধি আছেন তাদের সাথেও কথা বলেছেন, কিন্তু কথা বলার পরেও এই বেড়িবাঁধের যে উন্নয়ন তারা কিন্তু সেটি করেনি। এই বেড়িবাঁধটি প্রায় 50 কিলোমিটার রয়েছে এবং এই 50 কিলোমিটারই কিন্তু ঝুঁকিপূর্ণ। এবং আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি, এই বেড়িবাঁধের অন্য প্রান্তে আশাশুনির যে জায়গাটি কিন্তু ইতিমধ্যে প্লাবিত হয়েছে এবং পানিও প্রচুর এবং এখন বৃষ্টি পড়ছে এবং বৃষ্টির সাথে সাথে কিন্তু ঝড়ো বাতাসও বয়ে যাচ্ছে। তবে আপনাদের যে বিষয়টি বলি যে এখানে আশ্রয়ণ কেন্দ্রগুলোতে এখন পর্যন্ত স্থানীয়রা কেউ কিন্তু সেখানে পৌঁছায়নি। আমরা কয়েকটি আশ্রয় কেন্দ্র ঘুরেছি, সেখানে কিন্তু পুরোপুরি খালি এবং আমরা স্থানীয়দের সাথে কথা বলেছি, তারা আসলে সেই আশ্রয় কেন্দ্রে তাদের সয় সম্পত্তি। ঘূর্ণিঝড় রিমালের প্রভাব নিয়ে খুলনা থেকে কথা হচ্ছিল সহকর্মী ওমর ফারুকের সাথে। আর এই ছিল এখনকার সংবাদ। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুকে, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে।